আমার চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিশেষ করে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছো। আর প্রেগনেন্সি চেষ্টা করার পরে তোমরা পিরিয়ড ডেট আসার আগেই ভাবছো যে তোমরা কি গর্ভবতী, তোমরা কি কনসিভ করে গেছো নাকি করোনি। অনেক সময় প্রেগনেন্সির একেবারে শুরুতে শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে, কিন্তু এই পরিবর্তনগুলো দেখা দিলেই যে তোমাদের প্রেগনেন্সি কনফার্ম হয়ে গেছে সেটা কিন্তু নয়। কারণ পিরিয়ড আসার আগেও আমাদের শরীরের হরমোনাল কিছু পরিবর্তনের জন্যও কিন্তু আমাদের নানা রকম শারীরিক পরিবর্তন হতে পারে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের 7টা লক্ষণ বলবো, যেগুলো কিন্তু অনেক বোনেই অনুভব করেছে, তাদের সাথে হয়েছে, তারা আমার সাথে শেয়ার করেছে। তোমরা অনেকেই জানো যে আমি প্রেগনেন্সির জন্য পার্সোনালভাবে গাইড করি, আর সেখান থেকে কিন্তু প্রচুর বোনেরা যারা কনসিভ করেছে তারা তাদের সাথে ঘটে যাওয়া সেই প্রত্যেকটা সিমটমস আমার সাথে কিন্তু শেয়ার করে পিরিয়ড ডেট আসার আগে। তো তাদের মধ্যে যারা যারা কনসিভ করে গেছে সেই সমস্ত লক্ষণগুলোর মধ্যে যে লক্ষণগুলো সবচেয়ে বেশি তারা বুঝতে পেরেছে বা আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ এই লক্ষণগুলো প্রায় প্রত্যেকটা বোনেই বুঝতে পারছে, সেই লক্ষণগুলো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সবচেয়ে প্রথম যেই লক্ষণটা, যেটা আমাকে অনেকেই বলে থাকে এবং অনেকের সাথে এটা মিলে যায়, সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন পেইন। হালকা একটু ক্র্যাম্পিং হয়, খুব বেশি সেটা না। তা নাভির দুপাশেই কিন্তু ব্যথাটা আসে, আর সেই ব্যথাটা কিন্তু কিছুক্ষণের জন্য আসে, আবার সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে যায়। এটা কিন্তু আমাকে প্রায় প্রত্যেকটা বোনেই বলে থাকে, আর আমি তখনই মনে মনে ভেবে নিই হয়তো গুড নিউজ আসতে চলেছে। দ্বিতীয় যে লক্ষণটা, যেটা আমাকে অনেকেই বলে থাকে, সেটা হচ্ছে স্তন্যে ব্যথা। কারো স্তন্য একটু ভারী ভারী হয়ে যায়, কারো স্তন্যে ব্যথা করে। এটা কিন্তু আমাকে অনেকেই বলে, এটাও একটা কমন একটা লক্ষণ, যেটা তোমরা 2 নাম্বার একটা লক্ষণ হিসেবেও কিন্তু ধরে রাখতে পারো। তৃতীয় যে লক্ষণটা তোমরা বুঝতে চেষ্টা করবে, সেটা হচ্ছে আমাদের সকলেরই কিন্তু এমনি থেকেই এই গরমের মধ্যে প্রচুর অস্বস্তি লাগে। তার জন্য এটা জানি না তোমরা কতটা বুঝতে পারবে, কিন্তু যারা প্রেগনেন্সি চেষ্টা করে তারা হয়তো ভালো করে বুঝতে পারবে যে আমার আগে যেমন অস্বস্তি লাগছিল তার চেয়ে হয়তো একটু বেশিই লাগছে। প্রচুর পরিমাণে অস্বস্তি লাগে, আমাদের মনে হয় যেন আমরা কোনোভাবেই নিজেকে ভালো রাখতে পারছি না, মনে হয় যেন বেশি ঘুমোতে ইচ্ছে করে, বারবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি, এরকম একটা ক্লান্তি অনুভব হয়। তো এটাকে আমি 3 নাম্বার একটা লক্ষণ বলবো, যেটা আমাকে অনেকেই বলে। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে খাবারের মধ্যে একটা পরিবর্তন, তোমাদের খাবারের যে স্বাদ আছে সেই স্বাদের মধ্যে একটা পরিবর্তন। হঠাৎ করে যেন মনে হবে যে আমার মিষ্টি খেতে ভালো লাগছে না, হঠাৎ করে আমার মিষ্টি খেতে ভালো লাগছে, বা আমার টক খেতে ইচ্ছে করছে। তোমাদের জিভের স্বাদের পরিবর্তন হতে পারে, বা এমনও হতে পারে কোনো ভালো জিনিসে তোমাদের অরুচি চলে আসতে পারে। তারপর 5 নাম্বার যে লক্ষণটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে মুড চেঞ্জ। অনেকেরই এমন হয়ে যায় যে কারো কথাবার্তা হঠাৎ করে তোমাদের ভালো লাগছে না, তো তোমরা একটু খিটখিটে হয়ে যাচ্ছ, মনে হচ্ছে যেন সে একটা ভালো কথা বলছে, সেটা শুনতেও তোমার বিরক্ত লাগছে। তো এরকম একটা মেজাজের কিন্তু পরিবর্তনও হয়ে থাকে। তো এটাকে তোমরা 5 নাম্বার একটা লক্ষণ হিসেবে কিন্তু ধরতে পারো। তারপরে 6 নাম্বার যে লক্ষণটা বলবো, সেটা অনেকেই আছে যারা আমাকে এই লক্ষণটা আগেই বলেছে যে দিদি আমার এই লক্ষণটা হয়। আমি কিন্তু তোমাদেরকে যে লক্ষণগুলো বলছি সেখানে কিন্তু এরকমটা নয় যে এই লক্ষণগুলো পরপর দেখা দিচ্ছে বলেই সে মনে করলো বা আমি মনে করলাম যে হ্যাঁ তার পজিটিভ প্রেগনেন্সি আসতে পারে। এগুলো আমি এভাবে বলছি যে এই লক্ষণগুলো বেশিরভাগ বোনেরা আমাকে বলে, তো সেই হিসেবে কমন যে লক্ষণগুলো আমাকে বলে সেগুলোকে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে কিন্তু তোমাদেরকে বলছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি লক্ষণগুলোকে কেন তোমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে বলছি। তো 6 নাম্বার যে লক্ষণটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাকে অনেকেই বলে যে বারবার প্রস্রাব চাপে। হ্যাঁ, এটা কিন্তু অনেকের কিন্তু প্রথমেই আমাকে বলেছে যে দিদি হঠাৎ করে দেখছি আমার প্রস্রাবের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন রাতে 4-5 বার প্রস্রাব করতে যাচ্ছি, আবার দিনের বেলাও আমার ভীষণ পরিমাণে ইউরিন যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো বলে থাকে, এগুলোকেও আমাকে আগেও বলে থাকে, কিন্তু অনেকে আছে যারা এটা অনুভবই করতে পারে না, হয়তো শেষের দিকে আমাকে বলছে যে দিদি হঠাৎ করে, বা এমন হয়েছে যে প্রেগনেন্সি পজিটিভ আসার পরেও তারা আমাকে বলেছে। তো সেজন্য এটাও কিন্তু একটা কমন লক্ষণ, যেটা প্রেগনেন্সি আসার আগে অনেক বোনেরাই বুঝতে পারে। তো সেক্ষেত্রে এটাকে আমি 6 নাম্বার একটা লক্ষণ হিসেবে তোমাদের সামনে তুলে ধরলাম। আর 7 নাম্বার যে লক্ষণটা, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে বমি বমি ভাব। এই বমি বমি ভাবটা কিন্তু অনেকের মধ্যেই শুরুর দিকে চলে আসে। যে খাবারে অরুচি কথাটা যেটা আমি তোমাদেরকে জানালাম, সে জায়গা থেকে যে জিনিসটা হয়তো ভালো লাগছিল সে জিনিসটা হঠাৎ করে খারাপ লাগছে, আর খারাপ যখন লাগছে তুমি খেয়ে নিচ্ছ, তখন কিন্তু তোমার অবশ্যই বমি বমি ফিল একটা হবেই। তো এই যে বমি বমি ফিল হওয়া, এটা কিন্তু অনেকে বমি করেও ফেলে 2বার 3বার। যাই হোক, সেটা হলে তো অনেকে বুঝতেই পারবে যে হ্যাঁ আমরা প্রেগনেন্সির চেষ্টা করেছি আর এই জিনিসটা হচ্ছে, যেটা কমন সবাই বলে যে বমি হচ্ছে, তার মানে প্রেগনেন্সি হয়তো এসেছে। এটা আমরা
আগে থেকেই, মানে এত প্রেগনেন্সির লক্ষণ সেগুলো কিন্তু আগেকার দিনে মানুষেরা এত কিছু খেয়াল করতো না, যে পেটে ক্র্যাম্পিং হচ্ছে বা ব্রেস্টে পেইন হচ্ছে, এগুলো তারা ফলো করতো না। তারা এটাই বেশি ফলো করতো যে সে বমি করছে, আর বমি করছে মানেই হ্যাঁ তার মানে হয়তো ওর প্রেগনেন্সি এসেছে বা কিছু এরকম একটা মনে করতো। তো এটা একটা লক্ষণ অবশ্যই। আর সর্বশেষ যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে পিরিয়ড ডেট ওভার হয়ে যাওয়া। এবার তোমরা কখন প্রেগনেন্সি টেস্ট করবে, এটা কিন্তু আমাকে অনেকেই বলে যে দিদি আমার পিরিয়ডটা এই কয়দিন হলো মিস হয়েছে, আমি কি টেস্ট করব বা আমি কবে টেস্ট করব। তো এখানে অনেকেই আছো যাদের হয়তো প্রেগনেন্সি পজিটিভ আছে, কিন্তু এত তাড়াতাড়ি তোমরা টেস্ট করে নিয়েছো যে কারণে তোমাদের কিটে নেগেটিভ আসছে। আবার অনেকেই আছে যাদের পিরিয়ড ডেট মিস হওয়ার আগেও কিন্তু টেস্ট করে তারা পজিটিভ পেয়ে গেছে। তো সঠিক কোন সময়টা, যে সময় টেস্ট করলে আমি মোটামুটি একটা সঠিক রেজাল্ট পেতে পারি, সেটা তোমাদেরকে বলি। যাদের তোমাদের পিরিয়ডটা একদম রেগুলার, তোমাদের 28 থেকে 32 দিনের মাথায় পিরিয়ড আসছে, তারা পিরিয়ড ডেট আসা পর্যন্ত ডেটটা তো অবশ্যই তোমরা ওয়েট করবে। তারপরে যখন 7 দিন হয়ে যাবে তোমরা তারপরে টেস্ট করো, আমার মনে হয় যে সেটা সবচেয়ে বেস্ট টাইম, আর তোমরা আসল রেজাল্টটা পেয়ে যাবে। কিন্তু যাদের পিরিয়ডটা ইরেগুলার বলতে গেলে কখন আসে ঠিক নেই, মেডিসিন খেয়ে পিরিয়ড আসছে এরকম একটা ব্যাপার, তাদের ক্ষেত্রে আমি বলবো অন্ততপক্ষে 7 দিন ওভার হয়ে তোমরা টেস্ট করতেই পারো, কারণ তোমরা প্রেগনেন্সির চেষ্টা করেছো। কিন্তু যদি নেগেটিভ আসে সেটাকে তোমরা অরিজিনাল রেজাল্ট ভেবে নেবে না, তোমরা আবার 7 দিন ওয়েট করে তারপরে টেস্ট করবে, মানে 45 দিনের মাথায়। তাহলে আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট পেতে পারো। তার মধ্যে যদি তোমাদের এই যে শারীরিক এই পরিবর্তনগুলো হয়, তাহলে তোমরা অনেকটা কনফার্ম হয়ে যেতে পারবে যে হ্যাঁ হয়তো গুড নিউজ আসলেও আসতে পারে। তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা ইরেগুলার পিরিয়ডের মধ্যে রয়েছো কিন্তু তোমরা একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছো, সেই ট্রিটমেন্টের মধ্যে যদি তোমরা থেকে থাকো তাহলে তোমরা ফলো করবে, ডক্টর অনেক রকম মেডিসিন তোমাদেরকে দিয়ে থাকে। তো সেই সমস্ত মেডিসিনগুলো নেওয়ার জন্য কিন্তু সেক্ষেত্রে তোমাদের যেটা মেন পিরিয়ড ডেট, মানে ধরো তোমার পিরিয়ড ইরেগুলার কিন্তু তুমি ট্রিটমেন্টের মধ্যে রয়েছো, তাহলে তোমার পিরিয়ড ডেট যদি থেকে থাকে 25 তারিখ, তাহলে তুমি কিন্তু সেই 25 তারিখ ওভার হয়ে যাওয়ার 7 দিন পরেই টেস্ট করতে পারবে। তাহলে তোমাকে 45 দিন পর্যন্ত কিন্তু ওয়েট করার প্রয়োজন নেই। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটাতে তোমরা একটা লাইক করো। আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি কারো কোনো রকম প্রশ্ন থেকে থাকে এই প্রেগনেন্সি রিলেটেড বিষয়ে, তাহলে তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।